গৌতমদা, যেভাবে আমরা দেখলাম যে এই ছাত্ররা যেভাবে আন্দোলন করছে এবং রীতিমতো তারা দৃষ্টান্ত তৈরি করছে, যেভাবে পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে আরো মারো আমাকে, আরো মারো বলে এরকম প্রতিবাদ করছে, বা যেরকম আমরা দেখলাম যে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেডটাকে নিয়ে তারা নিজেদের মতো একটা খেলনা বানিয়ে ফেলেছে, তার উপরে চড়ে তারা হাসতে হাসতে চলে যাচ্ছে। আজকে আমরা এই যে কলকাতায় যে মিছিল দেখলাম, সেই মিছিলেও সেই মিছিল এরকম একটা ইস্যু নিয়ে যে খুব সিরিয়াস, সেরকম তাদের হাব ভাব সেরকম দেখা যায় না, একটা স্ফূর্তির মধ্যে দিয়ে তারা চলেছে। এই যে অচেনা প্রতিপক্ষ, এটাই কি এই আন্দোলনের প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে? মানে সাধারণত যে বিরোধী দল বা এতকাল যেটা দেখে এসেছি, স্বাভাবিক চিরাচরিত যে প্রতিবাদগুলো, সেগুলো একটা স্ট্রেট জ্যাকেটের, কিন্তু এটা একটা অন্য ধরনের। এটা হচ্ছে প্রকৃত প্রতিবাদ। প্রকৃত প্রতিবাদ মানে প্রকৃত সমস্যার জ্বলন্ত প্রতিফলন, এবং সেটা ক্ষোভটা ছিল, ক্ষোভটা প্রকাশিত হচ্ছিল না, কিন্তু একটা সুযোগে ক্ষোভটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বেরিয়ে এসছে। ফলে এটাকে এখন এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখন কিন্তু ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় ছড়িয়ে যাবে। ফলে এটাকে কিন্তু সরকার পক্ষ খুব সহজেও তারা কিন্তু ধরে উঠতে পারেননি। তাদের ধারণা ছিল তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সমস্ত প্রচার করে থাকেন, তাদের যে শাখা সংগঠন আছে, এত বড় একটা ঘটনা ঘটছে সেখানে কিন্তু তাদের যে ভক্তকুল যাদের বলা হয় এই সরকারের, তারা কিন্তু প্রথম দিন তাদের দেখা গিয়েছিল, তারা এসছিলেন, তারা খালি সিভিল ড্রেসে পুলিশের সহযোগিতায় তারা মারধর ও মারপিটও করেছে, কিন্তু আর দেখা যাচ্ছে না। কারণ এবার লোকে চিনে ফেলবে কে আন্দোলনের পক্ষে আর কি আন্দোলনের বিপক্ষে। ফলে সেটা এখন তারাও একটা এক ধরনের ওখানে কিন্তু স্ক্রুটিনি করছে। ফলে সেইটা দেখার ফলে আর কিন্তু ধারে কাছে ভিড়তে পারছে না। প্রথম যেটা ঘন্টা তাদের যে প্রতিনিধি, যেটা সুদীপ্ত বলছিল RSS, যে কান্না এবারে আর কি করতে পারে, RSS ভেবেছিল তাদের অ্যাকচুয়ালি প্রতিনিধি ছিলেন সোনাম ওয়াংচুক। তিনি RSS এর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, RSS এর সঙ্গে তার বহু প্রোগ্রামে তাকে দেখা গেছে। তিনি এই ধর্মেন্দ্র প্রধানের নতুন নিউ ইকোনমিক পলিসিকে সমর্থন করেছিলেন। কিন্তু তিনি এই সময়টাকে ঢুকে পড়ে ধারণা হয়েছিল এদের যে সোনাম ওয়াংচুক এসে যাওয়ার ফলে যে আন্দোলনটা একটা নির্দিষ্ট দিকে যাবে এবং তারপরে একটা সমঝোতার পথে তিনি নিয়ে আসতে পারবেন। তিনি যখন পারেননি তখন তিনি হসপিটালে ভর্তি হয়েছে। ফলে তিনি পালিয়ে গিয়েছেন এই ছাত্রদের আন্দোলনের রূপ থেকে। আমার এটা নিজের বিশ্লেষণ। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যেদিন প্রধানমন্ত্রী ঘোষণা করছেন প্রথম দিন পার্লামেন্টে যে ভারতের স্টার্ট আপ গুলো কত ধরনের সফল হয়েছে, অনেকটা আমার মনে পড়ে যাচ্ছিল সেই তেলে ভাজা শিল্পের কথা। 100টা স্টার্ট আপের মধ্যে 2টো হয়তো সাকসেসফুল হয়েছে, কিন্তু সেই 98টা সাকসেসফুল হয়েছে কিনা কেউ জানে? যে কজন হয়েছে তাদেরকে কিভাবে মদত দেওয়া হয়েছে, কিভাবে মদত হয়েছে সেরকম। এখন তো পশ্চিমবঙ্গে তেলে বাজার বদলে এখন দেখছি আন্ডারওয়্যারের কারখানা হচ্ছে, তাই না? একটা সময় আন্ডারওয়্যারের কারখানা তৈরি করা, সেটা হচ্ছে একটা বিশাল কারখানা, তার ঘটা করে উদ্বোধন হচ্ছে। কিছুই না, সে ভদ্রলোক ব্যাংক থেকে টাকা নেবেন এই চুক্তিটা দেখিয়ে, তারপরে কি করবেন কেউ জানে না। অতীতেও তাই ঘটেছে পশ্চিমবঙ্গে। এই মেমিউ সাইন করিয়ে ব্যাংক থেকে লোন নিয়েছেন, তারপরে আর কিছু এগোন, তারপরে টাকাগুলো মেরে দিয়েছে। এখানেও সেই ধরনের একই ধরনের একটা খেলা, এইটা দিয়ে লোককে খুব সহজে বিভ্রান্ত করা যায়। আর মিডিয়া তো আছে, মেন স্ট্রিম মিডিয়া, তারা তো এই নিয়ে মানে, কিন্তু মুশকিল হচ্ছে এই মেন স্ট্রিম মিডিয়াকে কিন্তু ওই হীরক রাজার দেশের মতো রাজা সমেত ওই রাজার মূর্তিকে নামাতে সঙ্গে দৌড়াতে হবে। সেদিন কিন্তু দেখা যাবে এই মিডিয়াই দৌড়াচ্ছে, এবং তারাই বলেছিল আমরা তো কবে থেকে বলছি এটার প্রতিবাদ হওয়া উচিত। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে, এটা কেবলমাত্র এটা সরকার বা প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের কাছে একটা প্রশ্ন নয়, রাষ্ট্রকে যারা মদত দিচ্ছেন তাদের চেহারা নগ্ন হয়ে গিয়েছে, তাদের চেহারা নগ্ন করে দিয়েছে ছাত্ররা। জামা কাপড় খুলে রাজা, উলঙ্গ রাজা এখন দেখতে পাচ্ছে সবাই। এবং তাদের যারা সাকরেত, এই সাকরেতদের কিন্তু এখন কি হাল হবে আমি বুঝতে পারছি শেষ পর্যন্ত। তারা এখন দিল্লিতে এরকম নয়, তারা কিন্তু অনেক সংযত হয়েছে। এখন গদি মিডিয়া এলো, এই ধরনের মেন স্ট্রিম মিডিয়া হলো, তাদেরকে ভদ্রসভ্যভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে সবাই যেন আক্রমণ না করা হয় ফিজিক্যালি, কিন্তু সবাইকে দেওয়া হবে না ঢুকতে। সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ঘটবে, কোনো ব্যাপার নয়, অবশ্যই ঘটবে, ঘটা উচিত বলে আমি মনে করি।
মানে এই মিডিয়াকে মানে শিক্ষা না দিলে মিডিয়া তো কিছু নয়, মিডিয়া তো কর্পোরেট মিডিয়া, সে কর্পোরেটের স্বার্থে চলে আর কি। তাদের ধারণা এটা কিছু না, কদিন পরেই ঠিক হয়ে যাবে। বড় বড় আমরা ঘন্টাখানেক ভাষণ শুনবো, আমি জানি দালালির ভাষণ, কোনো লাভ নেই। সুতরাং এখন এই ছাত্ররা এসব পরোয়া করছে না, ওই দিয়ে তাদের আটকানো যাবে না। এর একটা লজিক্যাল পরিণতি হবে, এটা আমি বিশ্বাস করি। সেই লজিক্যাল পরিণতিটা কবে ঘটবে সেরকম কোনো ফোরকাস্ট করা সম্ভব নয়, কিন্তু এটা আর রাষ্ট্রশক্তির প্যাটার্ন দেখিয়ে এটাকে থামানো যাবে না, এটাকে থামানো যাবে না। এবং এটা থামানোর জন্য যে পদ্ধতি সরকারকে করতে হবে, খুব সহজ পথ, সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে। কোনো আইন পাশ করে কোনো লাভ নেই। এটা যদি পশ্চিমবঙ্গের মানুষ হয়তো অনেকটা বুঝতে পারবেন খুব সহজে, আমার কাছে মনে হয়েছে যে জাতীয় স্তরে একটা আর্যিকর মোমেন্ট তৈরি হয়। আর্যিকরের ঘটনার সময় যেমন পশ্চিমবঙ্গের মানুষ হয়তো পশ্চিমবঙ্গের সরকার অতটা ধরতে পারেননি, এখানেও কিন্তু দিল্লির সরকার ধরতে পারেনি। এটা একটা জাতীয় আর্যিকর মোমেন্ট। এইটা ঘটে, যার পরিণতিতে যা হয়েছে এই পরিণতি যা ঘটতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ফলে এখন সরকার ঠিক করতে হবে তারা কতটা বুদ্ধিমান, কতটা বুদ্ধিমত্তার সঙ্গে এটাকে ট্যাকেল করবে। এটাকে পেশি শক্তি দিয়ে ট্যাকেল করতে গেলে হিতে বিপরীত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। সোফিয়া।